নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাতে কমন আসার মতো ভূগোল থেকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে আজকের এই ক্লাসে। ভূগোল থেকে যে সমস্ত কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পোস্টে কমন আসতে পারে, সেই রকম প্রশ্নগুলি কিন্তু বাছাই করে নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আজকের ক্লাসে আমরা এগুলি নিয়ে আলোচনা করব। যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। তো বন্ধুরা দেখো, জেনারেল নলেজের ভূগোল থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। তো ঠিক কী টাইপের প্রশ্নগুলি আমাদের আসতে পারে সেগুলি আমরা দেখব। চলো, তো আজকে হচ্ছে আমাদের ফ্রি ক্লাস 2, তোমরা দেখতেই পাচ্ছ। যারা যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, এই ক্লাসটি দেখার পর তোমরা ফার্স্ট ক্লাসটিকেও দেখে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ফার্স্ট কোশ্চেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পদের জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কোশ্চেনটি হচ্ছে, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যার সঠিক অ্যান্সার হচ্ছে যমুনা। গঙ্গার প্রধান উপনদীর নাম হচ্ছে যমুনা। নলেজ ক্যাপসুল দেখো, যমুনা গঙ্গার প্রধান উপনদী। যমুনোত্রী হিমাবাহ থেকে উৎপন্ন হয়ে এলাহাবাদে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে, ঠিক আছে। গঙ্গার ডান তীরের উপনদীগুলি হলো ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন অজয়, দামোদর, ময়ূরাক্ষী, হলদি, ব্রহ্মণী, দ্বারকা ইত্যাদি, ঠিক আছে। এরা ভাগীরথী, হুগলি নদীতে মিশেছে। বাম তীরে হিমালয় থেকে উৎপন্ন রামগঙ্গা, ঘঘরা, গোমতী, কোশি, তারপর রয়েছে বাগমতী, বুড়িগণ্ডক ইত্যাদি কিন্তু রয়েছে, ঠিক আছে। তো দেখে নিলে ফার্স্ট কোশ্চেন আমাদের হয়ে গেল। চলো সেকেন্ড কোশ্চেনে যাই। দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা কত সালে নেওয়া হয়েছিল? এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই কোশ্চেনে এগিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, যারা যারা আমাদের পেড ব্যাচে জয়েন হতে চাইছো, আমাদের পেড ক্লাস করতে চাইছো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পোস্টের জন্য ফুল প্রিপারেশন পেয়ে যাবে মাত্র 299 টাকাতে। পরীক্ষা পর্যন্ত তোমরা সমস্ত কিছু পাবে নিজের ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা সমস্ত কিছু পেতে থাকবে। তার জন্য 9647151708 এই নাম্বারে জাস্ট ডাব্লিউবিএসএসসি লিখে পাঠিয়ে দাও। প্রথমে একটা ডেমো ক্লাস সহ ডিটেলসগুলো দেখে নাও, তারপরে যদি ক্লাস ভালো লাগে তারপরে কিন্তু তোমরা পেমেন্ট করে, এই 299 টাকা পেমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে। সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত কিছু পাবে। তো বন্ধুরা চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেই। দেখো, বলা হয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা কত সালে নেওয়া হয়েছিল? যার সঠিক উত্তর হচ্ছে 1958 সালে। দেখো, কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির উদ্যোগে 1958 সালে সেন্ট্রাল গঙ্গা অথরিটি নামে একটি সংস্থার অধীনে গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা নেওয়া হয়। পশ্চিমবঙ্গ ও বিহারের গঙ্গা তীরবর্তী 27টি শহরে প্রাথমিকভাবে দূষণ রোধে নানান পরিকল্পনা নেওয়া হয়েছে এই পরিকল্পনায়, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো, যার সঠিক অ্যান্সার হচ্ছে গোদাবরী। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী নদী, ঠিক আছে। দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী হচ্ছে 1465 কিমি দীর্ঘ। পশ্চিমঘাট পর্বতের নাসিক জেলার অন্তর্গত অ্যাম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে রাজমন্দির নিকট 3টি শাখায় বিভক্ত হয়ে বিশাল বদ্বীপ গঠন করে বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক আছে। এর শাখা নদী হচ্ছে বশিষ্ঠ, তারপর রয়েছে গৌতমী, বৌনতেই, তারপর রয়েছে এখানে উপনদীগুলি দেখো, এখানে উপনদী হচ্ছে প্রাণহিতা এবং পূর্ণা, এই দুটো হচ্ছে উপনদী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হচ্ছে, ভূপ্রাকৃতি অনুযায়ী ভারতকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? যার সঠিক অ্যান্সার হচ্ছে 7টি শ্রেণীতে ভাগ করা যায়। কি কি চলো দেখে নিই। দেখো, ভূতাত্ত্বিক ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভারতের ভূপ্রকৃতিকে 7টি ভাগে ভাগ করা যায়। উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি অঞ্চল, উত্তরের পলিগঠিত সমভূমি অঞ্চল এবং পশ্চিমের মরুভূমি অঞ্চল। তারপর দেখো, উপদ্বীপীয় মালভূমি এবং উপদ্বীপীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপ অঞ্চল, ঠিক আছে। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কারাকোরাম পর্বত শ্রেণীর উচ্চতম শৃঙ্গ হলো কোনটি? যার সঠিক অ্যান্সার হচ্ছে এখানে গডউইন অস্টিন অর্থাৎ K2, দেখতে পাচ্ছ এখানে, এটি হচ্ছে সঠিক উত্তর। 400 কিমি দীর্ঘ কারাকোরাম পর্বত শ্রেণীর জম্মু কাশ্মীরের লাদাখ পর্বত শ্রেণীর উত্তর পূর্ব দিকে অবস্থিত, ঠিক আছে। এখানে উচ্চতম শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন K2, ঠিক আছে।
চলো নেক্সট কোশ্চেন দেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি কোশ্চেন দেখো, বলা হয়েছে ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো কোনটি? এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে নর্মদা। ঠিক আছে, নর্মদা নদী হচ্ছে ভারতের একটি পশ্চিম বাহিনী নদী। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে অন্যতম হচ্ছে নর্মদা। নদীটির গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত, দৈর্ঘ্য হচ্ছে 1310 কিমি। ঠিক আছে, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। নদীটি বিন্ধ্যাচল ও সাতপুরা পর্বতের মাঝে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। ঠিক আছে, জব্বলপুরের নিকট নর্মদা নদীতে ধুয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এর প্রধান উপনদীগুলি দেখো, সেটি হচ্ছে হিরম, বর্ণা ও ওরসাং। ঠিক আছে, এগুলিও কিন্তু তোমরা দেখে রাখবে, এখান থেকেও প্রশ্ন আমাদের চলে আসতে পারে পরীক্ষাতে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত? যার সঠিক উত্তর হচ্ছে 2900 কিমি। ঠিক আছে, দেখো তিব্বতের মানস সরবরাহের নিকট চেমায়ুংদুং হিমাবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। উৎস স্থলে ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত। এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে 2900 কিমি। বাদবাকিটা তোমরা ভিডিও পজ করে দেখে নেবে। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নের নলেজ ক্যাপসুল বলতে গেলে কিন্তু ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, সো ক্লাসটা একটু পজ করে তোমরা বাদবাকি নলেজটুকু দেখে নলেজ ক্যাপসুলটুকু পড়ে নেবে। এবং এই প্রত্যেকটি আমাদের যে ক্লাস হচ্ছে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেড ব্যাচে পেয়ে যাবে। এছাড়াও পেড ব্যাচের জন্য আলাদা করে আমাদের পিডিএফ রয়েছে, আলাদা করে ক্লাস রয়েছে, সেগুলোও তোমরা পেয়ে যাবে মাত্র 299 টাকায়। যারা যারা জয়েন হতে চাইছো ওই নম্বরে WBSSC অবশ্যই লিখে পাঠিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে চম্বল নদী কোন নদীর উপনদী? সঠিক অ্যান্সার হচ্ছে যমুনা নদীর উপনদী। ঠিক আছে, যমুনা নদীটি যমুনেত্রী হিমাবাহ থেকে উৎপন্ন হয়ে এলাহাবাদের নিকট গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। নদীটির উৎসস্থল থেকে প্রথমে দক্ষিণে পরে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। এরপরে দেখো যমুনার আরও যে সকল উপনদীগুলি রয়েছে সেগুলি কি দেখো, একটা হচ্ছে চম্বল, তারপর রয়েছে বেতোয়া, তারপরে কেন, সিন্ধু প্রভৃতি। এবং এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে 1376 কিমি। ঠিক আছে, নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হচ্ছে সিন্ধু নদীর একটি উপনদী হলো? সঠিক অ্যান্সার দেখো, সিন্ধু নদীর একটি উপনদী হচ্ছে সদ্রু, অপশন বি। দেখো তো দেখো, সিন্ধু তিব্বত মালভূমির মানস সরবরাহ নিকট সিনকা বাপ জলধারা থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, বাকিটুকু তোমরা এখানে একটু পজ করে দেখে নেবে। ঠিক আছে, দেখো সিক্রেটে দেখো বলা হয়েছে যে সিন্ধু নদীর ডান তীরের উপনদীগুলি হলো, দেখো এখানে যেগুলো রয়েছে, তারপরে বাম তীরের উপনদীগুলি সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, দেখে নাও একটু। তারপরে নেক্সট কোশ্চেনে যাই, দেখো বলা হয়েছে যে গঙ্গার একটি উপনদী হলো, সঠিক উত্তর হচ্ছে গোমতী হচ্ছে গঙ্গার একটি উপনদী। ঠিক আছে, কুমায়ুন হিমালয়ের গাঙ্গোত্রী হিমাবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। উৎসস্থলে একটি ভাগীরথী নামে পরিচিত ছিল। এখানে নলেজ ক্যাপসুলে যেগুলি দেওয়া হয়েছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু তোমরা ভিডিওগুলি পজ করে করে এগুলি দেখে নেবে। ঠিক আছে, মেন কোশ্চেনগুলি আমি বলছি দেখো। তারপর দেখো বলা হয়েছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে কোনটি? তো সঠিক অ্যান্সার হচ্ছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী। ঠিক আছে, কৃষ্ণা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 1400 কিমি। এটি পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কৃষ্ণা নদী উৎপত্তি হয়েছে। নদীটি মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণা নদী মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে, এছাড়াও দেখো কৃষ্ণা নদীর প্রধান উপনদীগুলি এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। চলো শাখা নদীও এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে একটু দেখে নেবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, বলা হয়েছে যে গোদাবরী নদীর দৈর্ঘ্য হলো, সঠিক উত্তর হচ্ছে 1465। গোদাবরী নদীর দৈর্ঘ্য হচ্ছে 1465 এবং পশ্চিমঘাট পর্বতের নাসিক জেলার অন্তর্গত কম্বক শৃঙ্গ থেকে গোদাবরী নদীর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, দেখো গোদাবরী নদী ব্যাপারে আরেকটু দেখো, গোদাবরী নদীর প্রধান উপনদীগুলি তোমরা একটু মনে রাখবে। এখানে ইন্দ্রাবতী রয়েছে, প্রাণহিতা রয়েছে, মঞ্জুরি রয়েছে। ঠিক আছে, এবং শাখা নদীগুলিও তোমরা দেখে রাখবে, গৌতমী রয়েছে, বশিষ্ঠ রয়েছে, বেনতেও রয়েছে। ঠিক আছে, দক্ষিণ ভারতে এই নদীটি খুব বড় হওয়ায় একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন তুলে আসে যে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? এখানে দেখতেই পাচ্ছ এখানে। ঠিক আছে, গোদাবরী নদীকে বলা হয়। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন হচ্ছে ব্রাহ্মণী নদী কোন নদীর উপনদী? সঠিক অ্যান্সার হচ্ছে মহানদীর উপনদী হচ্ছে এটি। ঠিক আছে, পূর্ব ভারতের প্রধান নদী হলো মহানদী। এর দৈর্ঘ্য হচ্ছে 858 কিমি। ছত্তিশগড়ের রায়পুর জেলার সিহরা পাহাড় থেকে মহানদীর উদ্ভব হয়েছে। নদীটি উড়িষ্যা ও ছত্তিশগড় রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। উৎস স্থল থেকে নদীটির পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে, এবং মহানদীর প্রধান উপনদীগুলি একবার দেখো, বাক্সনী, তারপর রয়েছে
বৈতরণী, তারপর রয়েছে মান্দ, তারপরে এখানে দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর মোহনায় মহানদীর বদ্বীপ গঠন করেছে। ঠিক আছে, মহানদীর বদ্বীপ গঠন করেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ কোনটি কিংবা কোন রাজ্যে অবস্থিত, এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, গঙ্গা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, এটা কৃষ্ণা হবে, ক্রিয়া আছে, কৃষ্ণা কাবেরী নদীর বদ্বীপে ম্যানগ্রোভ অরণ্য জন্মায়। তবে সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। ঠিক আছে, মনে থাকবে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলির বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল থাকে, ঠেসমূল দেখা যায়, পাতাগুলি মোমের ন্যায় প্রলেপ থাকে। ঠিক আছে, তারপরে সারা বছর গাছগুলিতে পাতা থাকে, কাণ্ডগুলি সুদৃঢ় হয়। ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদগুলি হলো, দেখো কোন কোন উদ্ভিদ, সুন্দরী, তারপর রয়েছে গরান, গেওয়া, তারপর রয়েছে হেতাল, কেয়া, তারপর রয়েছে গোলপাতা ইত্যাদি। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে ভারতে কয়টি পদ্ধতিতে জলসেচ হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 4টি পদ্ধতিতে। কি কি? একটি হচ্ছে পাতকুয়া, যেটি হচ্ছে উত্তর ভারত, পাঞ্জাব, গুজরাট অঞ্চলে প্রায় 34% এলাকায় জলসেচ করা হয় এই পাতকুয়া থেকে। 2 হচ্ছে নলকূপ, যেটি হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা অঞ্চলে প্রায় 20% এলাকায় জলসেচ করা হয়। এবং তারপরে হচ্ছে পুকুর ও জলাশয়, যেখানে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা প্রভৃতি অঞ্চলে 8% এলাকায় জলসেচ করা হয়। লাস্টে হচ্ছে খাল, গাঙ্গেয় সমভূমি, যেটি দেখতে পাচ্ছ এখানে দক্ষিণ ভারতের নদীর অববাহিকা অঞ্চলগুলিতে এর মাধ্যমে প্রায় 38% এলাকায় সেচ করা হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে যে ভাকরা নাগাল পরিকল্পনা কোন নদীর উপর তৈরি হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঠিক অ্যান্সার হচ্ছে শত্রু, দেখতে পাচ্ছ এখানে। বর্তমানে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হচ্ছে ভাকরা নাগাল পরিকল্পনা। ঠিক আছে, তো এখানে এর ব্যাপারে ডিটেলস এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 226 মিটার উঁচু এটি। ঠিক আছে, তো সমস্ত কিছু একটু দেখে নেবে এখান থেকে। তারপরে দেখো এখানে সিক্রেট টিপসও দেওয়া হয়েছে এই পরিকল্পনার ব্যাপারে, এখান থেকে একটু দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, বলা হয়েছে যে ভারতে কোথায় বেশি চা উৎপাদন হয়। সঠিক অ্যান্সার হচ্ছে আসামে। ভারতে মূলত 2টি অঞ্চলে চা চাষ করা হয়, এক হচ্ছে উত্তর পূর্ব ভারত আর একটা হচ্ছে দক্ষিণ ভারত। উত্তর পূর্ব ভারতের কোন কোন অঞ্চলগুলিতে, দক্ষিণ ভারতের কোন কোন অঞ্চলগুলিতে এক নজর তোমরা এখানে স্ক্রিন পজ করে একটু দেখে নেবে এগুলি। ঠিক আছে, পড়ে নেবে একবার। নেক্সট কোশ্চেন দেখো, ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন করা হয়। সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটকে। ভারতের কর্ণাটকে সবথেকে বেশি কফি উৎপন্ন করা হয়। কোথায় কোথায় সেগুলি এখানে দেওয়া হয়েছে দেখো, ভারতের কফি উৎপাদন অঞ্চলগুলি হচ্ছে কর্ণাটকের কোথায় দেখো, তারপরে কেরালা, তারপরে রয়েছে তামিলনাড়ু, তারপর রয়েছে অন্যান্য রাজ্য, সমস্ত জায়গারই ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি, ভারতে সবথেকে বেশি আখ উৎপন্ন হয় কোথায়। সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, ভারতে আখ উৎপাদক অঞ্চলগুলি হচ্ছে উত্তরপ্রদেশের, দেখো কোন কোন জায়গাতে, মহারাষ্ট্রে, অন্ধ্রপ্রদেশে, কর্ণাটকে, সমস্ত জায়গাতেই কিন্তু হয়। ঠিক আছে, এরপরে এইটা দেখো একবার, যে কোন রাজ্যে কোন শস্য সবথেকে বেশি উৎপন্ন হয়। যেমন ধান হচ্ছে পশ্চিমবঙ্গে, আঙ্গুর হচ্ছে মহারাষ্ট্রে, আখ ও গম হচ্ছে উত্তরপ্রদেশে সবথেকে বেশি উৎপন্ন হয়। তারপরে আম হচ্ছে উত্তরপ্রদেশে, ভুট্টা হচ্ছে উত্তরপ্রদেশে, দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, নারকেল হচ্ছে কেরালাতে, সয়াবিন মধ্যপ্রদেশে সবথেকে বেশি উৎপন্ন হয়, কমলা লেবু পাঞ্জাবে, পাট পশ্চিমবঙ্গে সবথেকে বেশি হয়, কাজু বাদাম কেরালাতে, চিনি মহারাষ্ট্রে, আনারস পশ্চিমবঙ্গে, তুলা গুজরাটে, বেগুন উড়িষ্যাতে, আপেল জম্মু ও কাশ্মীরে উৎপন্ন হয়, এবং চা আসামে, কলা তামিলনাড়ুতে, লঙ্কা অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, তারপর নেক্সট রাখো, নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতে হেক্টর প্রতি আখ উৎপাদন বেশি হয় কোথায়। সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ ভারতে হেক্টর প্রতি আখ উৎপাদন বেশি হওয়ার কারণ দক্ষিণ ভারতের উন্নত সংকর প্রজাতির আখ চাষের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তার জন্য। ঠিক আছে, এছাড়াও এখানে উন্নত যন্ত্রপাতি ব্যবহারের কারণেও কিন্তু বেশি উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য। সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট। ঠিক আছে, ভারতে তুলা উৎপাদক অঞ্চলগুলি হচ্ছে গুজরাট, দেখো এখানে, তারপরে মহারাষ্ট্র রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, রাজস্থান রয়েছে, কর্ণাটক রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, বলা হয়েছে ভারতের সবুজ বিপ্লব হয় কোন দশকে। সঠিক উত্তর হচ্ছে 60-এর দশকে। ভারতের সবুজ বিপ্লব হয়েছিল 60-এর দশকে। কেন হয়েছিল সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে নলেজ ক্যাপসুলে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, একটু দেখে নেবে এখান থেকে। চলো
নেক্সট কোয়েশ্চেন দেখি, বলা হয়েছে ভারতের একটি অন্তঃবাহিনী নদী হলো কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে লুনি। ভারতের একটি অন্তঃবাহিনী নদী হচ্ছে লুনি। ঠিক আছে, লুনি নদীর দৈর্ঘ্য হচ্ছে 450 কিমি। এটি একটি অন্তঃবাহিনী নদী। এটি আরাবল্লী পর্বতের আনা সাগর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে। নদীটির উৎসস্থল থেকে থর মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে গুজরাটের দক্ষিণ পশ্চিমে অবস্থিত কচ্ছের রণে পতিত হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভূগোল থেকে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এরপরে আরও দুটো ক্লাস আমরা ভূগোল থেকে দেবো, তাহলে কিন্তু ভূগোলের সিলেবাসটি কভার হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও যারা পেড ব্যাচে রয়েছে তারা তো আলাদাভাবে PDF পাবেই। ঠিক আছে, আলাদা এক্সট্রা কোশ্চেন তোমরা পাবে, আলাদা ক্লাস পাবে, সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যারা যারা চাইছো জয়েন হতে মাত্র 299 টাকা পেমেন্ট করে তোমরা জয়েন করতে পারবে। জাস্ট স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে WBSSC লিখে পাঠাও, একটা ডেমো ক্লাস দেখো, তারপরে ভালো লাগলে তোমরা পেমেন্ট করে জয়েন করো। ঠিক আছে, ধন্যবাদ।